যুদ্ধের মাঝেও কোটি কোটি ডলার আয় করছে ইরান, বিক্রি করছে 23 কোটি ডলারের তেল। সংঘাত কি খামেনি দেশের জন্য লাভ নিয়ে আসলো? এক সপ্তাহ পেরুলেও উদ্ধার হয়নি ভেনেজুয়েলার ভূমিকম্পে চাপা পড়ারা, নেই ভারী যন্ত্রপাতি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছে স্বজনরা। আবার উত্তেজনায় ফুটছে ভারত পাকিস্তান সম্পর্ক, হাত কেটে নেওয়ার হুমকি ইসলামাবাদের। নতুন সংঘাতের রাস্তা তৈরি হচ্ছে কি? ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে 32 ঘন্টা আটকে থাকা মা ও শিশুকে জীবিত উদ্ধার। ক্ষোভে ফুঁসছেন কেন ভূমিকম্প দুর্গতরা? আমেরিকার সাথে যুদ্ধের মাঝেও কোটি কোটি ডলার আয় করছে ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার পর 2 সপ্তাহে শুধু তেল রপ্তানি থেকে ইরান আয় করেছে 23 কোটি ডলারের বেশি। না যুদ্ধ না শান্তি, এই পরিস্থিতিতে ভেঙে পড়া আলোচনা আবারও শুরু হয়েছে কাতারের দোহায়। তবে সরাসরি নয়, বরং যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিদের সাথে আলাদা আলাদা আলোচনা করছে মধ্যস্থতাকারীরা। কেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হচ্ছে না তা খোলাসা করেছেন ইরানের প্রধান আলোচক বাঘের গালিবাফ। মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্ট। আকস্মিক বজ্রপাতের মতো শান্তি সমঝোতা ভঙ্গ করে যুক্তরাষ্ট্র ইরান কয়েক দফা পাল্টাপাল্টি হামলার পর আবার গতিতে ফেরার ইঙ্গিত দিচ্ছে হরমুজ প্রণালী। বিশ্ববাজারে তেল পরিবহনে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি হুমকিতে আবার চোখ রাঙাচ্ছিল অচল অবস্থার শঙ্কা। যদিও মার্কিন হুমকি পাত্তা না দিয়ে বরাবরের মতোই হরমুজে নিশ্ছিদ্র আধিপত্য ধরে রেখেছে তেহরান। বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কড়া নজরদারি ফাঁকি দিয়ে বিকল্প চোরাপথে হরমুজ পাড়ি দিতে গিয়ে বুধবার একটি কার্গো জাহাজ ডুবোচরে আটকে যাওয়ার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও হরমুজের মোক্ষম ব্যবহারে এরই মধ্যে বিপুল পরিমাণে তেল রপ্তানি করেছে ইরান। এতে আয় হচ্ছে অঢেল। এ কি শুধু কথার কথা বা ধারণা? এর পক্ষে শক্ত কোনো প্রমাণ আছে কি? শুধু 2 সপ্তাহের তথ্যপাত্য বলছে কমপক্ষে 5 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান, যা প্রকাশ করেছে তেলবাহী জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী একাধিক সংস্থা। তেল রপ্তানির এই সুযোগের শুরুটা গত 17 জুন ইরান ঘিরে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পর। এর থেকে আয়ের পরিমাণ 3.5 বিলিয়ন বা 350 কোটি ডলার। এর গড় করলে দেখা যায় প্রতিদিন 23 কোটি 30 লাখ ডলারের অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান। এ তো গেল 2 সপ্তাহের হিসাব। বড় কোনো অঘটন না হলে যা আগামী 1.5 মাস পর্যন্ত অব্যাহত থাকবে। কারণ যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী 21 আগস্টের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার বেঁধে দেওয়া সীমার মধ্যবর্তী সময়ে উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী। তাই এই সুযোগের মোক্ষম ব্যবহারে তেহরানের আয় ফুলে ফেপে যে কোথায় গিয়ে ঠেকবে তা আগে থেকেই আভাস দিচ্ছে গত 2 সপ্তাহের জরিপ। তাছাড়া হরমুজ প্রণালী ব্যবহার করা বিদেশি জাহাজ থেকে ইরানের টোল আদায় থেকে অর্জিত অর্থের হিসাব তো আছেই। এদিকে ইরানের প্রতিনিধি দলের সাথে আরেক দফা শান্তি আলোচনার আশায় মঙ্গলবার কাতারের দোহায় গিয়ে একাধিক বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দলের শীর্ষ নেতা স্টিভ উইটকফ আর জ্যারেড কুশনার। এই সফরে বৈঠক হয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিল জসিম আল থানির সাথে। কথা হয়েছে শান্তি আলোচনা এগিয়ে নেয়ার কৌশল সহ সার্বিক বিষয়ে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা আর বৈঠক আয়োজনে কাতারের অঙ্গীকারের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন আল থানি। কাতারের বিবৃতিতে জানানো হয়েছে বৈরুত তেল আবিব শান্তি চুক্তি আর লেবানন থেকে দখলদার ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়েও কথা হয়েছে। এদিন ইরানের প্রতিনিধি দলের সাথে উইটকফ আর কুশনারের বৈঠক তো দূরের কথা, মুখোমুখি দেখাও হয়নি। এক সাক্ষাৎকারে এর কারণ খোলাসা করেছেন ইরানের পক্ষে প্রধান আলোচক দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। সমঝোতা স্মারকের 5টি ধারা, যার একটি হলো লেবাননে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী ধারাগুলো বাস্তবায়নের দিকে অগ্রসর হব না। এই সমঝোতা স্মারকের প্রথম ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে লেবাননের স্বীকৃত সরকারি ভৌগোলিক মানচিত্রের ভিত্তিতে দেশটির আঞ্চলিক সার্বভৌমত্বই প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ যুদ্ধের অবসান ঘটাতে হলে আর কোনো সামরিক অভিযান চালানো যাবে না এবং জনগণকে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। এদিকেই সংকট আরও জটিল আকার নেওয়ার আভাস দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপে নতি স্বীকার করবে না তেল আবিব। নিরাপত্তার প্রয়োজনে যতদিন প্রয়োজন ততদিনই লেবাননে থাকবে ইসরায়েলি সেনারা। এমনকি দরকার হলে 3য় দফায় ইরানে হামলার হুমকিও দিয়েছেন তিনি।
এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ব্যাপক জনসমাগমের ব্যবস্থাপনা এগিয়ে নিচ্ছে তেহরান। জানাজায় অংশ নেবেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আগামী 4 থেকে 9 জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় এবং জানাজার নামাজ হবে তেহরান, কোম এবং মাশহাদ শহরে। এর মধ্যে 4 ও 5 জুলাই রাজধানী তেহরানে তার স্মরণে বিদায় অনুষ্ঠান হবে। 6 জুলাই তেহরানে হবে প্রথম নামাজে জানাজা। এরপর কয়েক দফা জানাজা শেষে 9 জুলাই তাকে দাফন করা হবে ইমাম রেজা মাজারের পাশে। বিশ্ববাসীর সামনে যাতে ঐক্য আর সংহতি প্রদর্শনের জোর দিয়ে এসব আয়োজনে লাখো মানুষের উপস্থিতি নিশ্চিতের জন্য কাজ করছে তেহরান। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, শোকাবহ এই আয়োজনে 90টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন। এদের মধ্যে থাকবেন অন্তত 30টি দেশের সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাংলাদেশ থেকে যোগ দেবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, জানাজে অংশ ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাপের আমন্ত্রণে আগামী 3 জুলাই ঢাকা থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা হতে পারেন তিনি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলায় হত্যার শিকার হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই একই হামলায় হত্যা করা হয়েছে তার পরিবারের 4 সদস্য সহ ইরানের 43 জন শীর্ষস্থানীয় নেতা এবং সামরিক কর্মকর্তাকে। 44 বছরেরও বেশি সময় ইরানকে নেতৃত্ব দিয়েছেন। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি উদ্ধার করা যায়নি ভেনেজুয়েলায় ভূমিকম্পে চাপা পড়া ব্যক্তিদের। ফলে সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসছে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা। ভারী যন্ত্রপাতি না থাকায় হাতেই স্বজনদের খুঁজে ধ্বংসস্তূপ সরাচ্ছে সাধারণ মানুষ। নাজুক এই পরিস্থিতি সামাল দিতে না পারায় জনগণের ক্ষোভের মুখে পড়েছে ভেনেজুয়েলা সরকার। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনের মাঝে হাতড়ে বেড়াচ্ছেন 27 বছর বয়সী যুবক হুয়ান আন্দ্রাদে। ভাঙা কংক্রিটের স্তূপ, লোহার বাঁকানো কাঠামো আর ধুলোর নিচে হন্যে হয়ে খুঁজছেন তার প্রিয়জনদের। ভূমিকম্পে কয়েক সেকেন্ডেই ধসে পড়ে তাদের অ্যাপার্টমেন্ট, আর চাপা পড়েন স্ত্রী, মেয়ে, বোন সহ পরিবারের অন্য সদস্যরা। প্রকৃতির এই ধ্বংসলীলা পেরিয়েছে 1 সপ্তাহ, তবুও আশা হারাননি। মনে সাহস জুগিয়ে আশায় আছেন অলৌকিকভাবে হয়তো ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হবে পরিবারের কেউ না কেউ। আমি প্রথম 2 দিন খালি হাতেই এই ধ্বংসস্তূপ থেকে 9 জনকে জীবিত উদ্ধার করেছি। আমি কোনো উদ্ধার করবি না, কিন্তু 3য় দিন থেকে এখন পর্যন্ত কাউকেই জীবিত উদ্ধার করতে পারিনি। পরিবারের সদস্যদের উদ্ধার করা যাবে এমন বিশ্বাস এখনো অটুট আছে। ভূমিকম্পের সময় বাসার বাইরে ছিলেন হুয়ান। ফিরে দেখেন ধুলা আর লোহা কংক্রিটের স্তূপে পরিণত হয়েছে তার বাড়ি। পুরো পরিবার হারিয়ে শোকে স্তব্ধ হলেও হাল ছাড়েননি হুয়ান। কেউ বেঁচে থাকার সম্ভাবনা না থাকলেও তাদের উদ্ধারের চেষ্টা থামাতে নারাজ তিনি। শুধু নিজের পরিবার নয়, ধ্বংসস্তূপ থেকে কোনো আর্তনাদের শব্দ শুনলেই ছুটে যাচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। আমি সময় মতো পরিবারের কাছে পৌঁছাতে পারিনি। আমার বিশ্বাস তারা এখানেই আছে। জানি না তাদের বের করে আনতে পারবো কিনা, তবে হাল ছাড়বো না। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার করতে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। অনুভব করছি যেন সৃষ্টিকর্তা আমাকে বলছেন অন্যদের উদ্ধারেও সাহায্য করতে হবে। ভঙ্গুর অর্থনীতির দেশ ভেনেজুয়েলায় এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ অকল্পনীয়। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। সময়ের সাথে কমছে ধ্বংসস্তূপে চাপা পড়াদের জীবিত উদ্ধারের আশা। এত হতাশার মাঝেও প্রতিকূলতা মোকাবেলা করে উদ্ধারকারীদের সাথে মিলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন হুয়ানের মতো স্বজনহারা পরিবারের সদস্যরা। যন্ত্রপাতি ছাড়া উদ্ধার কাজ চালানো বেশ কঠিন ও জটিল। আমাদের একমাত্র শক্তি হচ্ছে বিশ্বাস, যা আমরা হারাতে চাই না। সাহায্যের জন্য কেউ এগিয়ে আসুক বা না আসুক, আমরা কাজ চালিয়ে যাব। বিরূপ প্রকৃতির কাছে মানুষ অসহায়, কিন্তু ভালোবাসা, দায়িত্ব আর আশার শক্তি যে কত বড় তার বাস্তব উদাহরণ 27 বছর বয়সী হুয়ান। ধ্বংসস্তূপে চাপা পড়েছে পরিবার, তবু বিশ্বাস হারাননি। দৃঢ় মনোবল নিয়ে চলছে প্রাণের স্পন্দনের তল্লাশি। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর সময় যত গড়াচ্ছে তত বাড়ছে হাহাকার, অসন্তোষ। উদ্ধার তৎপরতায় ধীরগতি আর সরকারের অবহেলার অভিযোগে বিস্ফোরণের অপেক্ষায় পুঞ্জীভূত ক্ষোভ। এত হতাশা, আক্ষেপের মধ্যে আশা যোগাচ্ছে প্রায় 32 ঘন্টা ধ্বংসস্তূপে আটকে থাকা 18 দিনের শিশু সহ তার মাকে জীবিত উদ্ধারের ঘটনাটি। অনেকের কাছেই যা অলৌকিক। সারা জাগানো এই উদ্ধার অভিযান নিয়ে আরও জানাচ্ছেন হিজল জুবায়ের।
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে প্রায় ৩২ ঘন্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র ১৮ দিনের এক নবজাতক ও তার মাকে। দীর্ঘ সময় ধরে চলা উদ্ধার অভিযানের পর তাদের জীবিত বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। শিশুটির অলৌকিক এই বেঁচে যাওয়ার ঘটনা দেশ জুড়ে আশার প্রতীক হয়ে উঠেছে। একই সঙ্গে ধ্বংসস্তূপে আটকে থাকা অন্যদের উদ্ধারে নতুন উদ্দীপনা পেয়েছে উদ্ধারকারী দলগুলো। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ আশপাশের বিভিন্ন এলাকায় বহু ভবন আংশিক বা পুরোপুরি ধসে পড়ে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতির পাশাপাশি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধানকারী দল ও উদ্ধারকারী কুকুরের সহায়তায় টানা অভিযান চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকারীরা জানান, ধসে পড়া একটি আবাসিক ভবনের নিচে জীবিত মানুষের উপস্থিতির সংকেত পাওয়ার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। প্রায় ৩২ ঘন্টার চেষ্টার পর প্রথমে শিশুটিকে এবং পরে তার মাকে নিরাপদে বের করে আনা হয়। উদ্ধারস্থলে উপস্থিত চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানান, দীর্ঘ সময় আটকে থাকলেও মা ও শিশুর অবস্থা স্থিতিশীল। এই নবজাতক ও তার মাকে উদ্ধারের সময় প্রত্যক্ষদর্শীদের অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। উদ্ধারকর্মীরা শিশুটিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে আনতেই সেখানে করতালি ও উল্লাসে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উদ্ধার অভিযানের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং হাজারো মানুষ এটিকে অলৌকিক হিসেবে উল্লেখ করেন। রয়টার্স, বিবিসি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে অভিযান এখনো চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রম পরিচালনায় নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাদের। অনেক এলাকায় ভারী যন্ত্রপাতি পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ভেনেজুয়েলা সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করেছে। সেনাবাহিনী, দমকল বাহিনী, চিকিৎসক দল ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘন্টা জীবিত মানুষ উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে রাত দিন টানা কাজ করছেন উদ্ধারকর্মীরা। তাদের আশা, ১৮ দিনের শিশুটি ও তার মায়ের সফল উদ্ধার যেমন অসম্ভবকে সম্ভব করেছে, তেমনি আরও অনেক মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনাও এখনো শেষ হয়ে যায়নি।